হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে থেকে আমরা ডিপ লার্নিং এ ঢুকে যাবো। এতক্ষণ পর্যন্ত আমরা পাইথন, এমএল, সুপারভাইজড, আনসুপারভাইজড বিভিন্ন ধরনের টেকনিক, অনেক ধরনের অনেক কিছু শিখছি। কেন শিখছি? আমরা যাতে ডিপ লার্নিং এ আসতে পারি, আমরা যাতে রিসার্চ পেপার পাবলিশ করতে পারি, আমাদের ভালো একটা রিসার্চ পোর্টফোলিও হয়, তারপর যাতে আমরা প্রফেসরকে মেইল করতে পারি, উনি যাতে আমাদের I-20 পাঠায়, তারপর যাতে আমরা বিদেশে যেতে পারি মাস্টার্স বা পিএইচডি জন্য, ঠিক আছে? পিএইচডি শেষ করে তারপর যাতে আমরা ভালো কোনো মানে রিসার্চার হতে পারি অথবা মেশিন লার্নিং ইঞ্জিনিয়ার হতে পারি অথবা আমাদের নিজেদের ফিল্ডে আমরা যাতে মেশিন লার্নিং টেকনিক ইউজ করতে পারি। এখন ডিপ লার্নিং কেন শিখা লাগবে? এইটা জানার জন্য আমাদের একটু পিছনে যেতে হবে, যেখান থেকে সবকিছু শুরু। সেটা হচ্ছে এআই। এআই মানে একদম সবার মুখে মুখে এআই। এআই জিনিসটা আসলে কি, বা আসলে আমাদের এআই কেন লাগে, এটা যদি একটু আলোচনা করি। তো একটা এক্সাম্পল দিই। মনে করো এলিভেটরের উপর দিয়ে যে গাড়িগুলো যায়, ওখানে একটা স্পিড লিমিট আছে। স্পিড লিমিট হচ্ছে 50 বা 60 কিলোমিটার/আওয়ার, ঠিক আছে? এখন তোমার কি মনে হয় যে ওখানে একজন বসে থাকে, অথবা ক্যান্টনমেন্টের ভিতরে মনে করো একজন কি সৈনিক, তার কি এরকম দায়িত্ব দেওয়া আছে সে ম্যানুয়ালি গাড়ির স্পিড চেক করবে? এরকম কোনো স্পিডোমিটার মেশিন হাতে নিয়ে বসে আছে, পরে কাগজে এরকম নোট করতেছে? এইভাবে কিন্তু পসিবল না। কারণ 1 সেকেন্ডে বা 1 মিনিটে কতগুলো গাড়ি যায়, এভাবে কি আসলে মানে কোনো একটা রুলস ইমপ্লিমেন্ট করা সম্ভব? তা কিন্তু পসিবল হয় না। কি হইতে পারে? খেয়াল করে দেখো যে এখানে মনে করো একটা ক্যামেরা দেওয়া। ক্যামেরা কি করতেছে? গাড়ির যে একটা নাম্বার প্লেট থাকে, এই নাম্বার প্লেটটা মনে করো যে 3298, আমি একটা র্যান্ডম একটা নাম্বার দিয়েছি, ঠিক আছে? ঢাকার একটা গাড়ি, এটা হচ্ছে 3298। এই নাম্বার প্লেটটা চেক করবে এবং স্পিড চেক করবে। এট এ টাইম দুইটা কাজ করবে। স্পিড চেক করে যখন দেখবে যে এটা যদি 60-এর চেয়ে বেশি হয়ে যায়, তাহলে কি করবে? সুন্দর করে এই নাম্বার প্লেটটা নোট করে রাখবে, এবার জরিমানা হবে, ঠিক আছে? আর যদি 60-এর নিচে থাকে তাহলে কোনো সমস্যা নেই, তুমি তোমার মতো চলে যাও, কোনো ধরনের জরিমানা হবে না। কিন্তু এটা যদি ম্যানুয়ালি একজন করতো, তাহলে কিন্তু এটা খুবই হ্যাসেল বলা একটা কাজ হতো। এই জায়গায় একটা বড় সড়ো ট্রুপস রাখা লাগতো, বা এলিভেটরের উপরে বড় একটা মানে গ্রুপ রাখা লাগতো, তারা খালি এই কাজটাই করতো, ঠিক আছে? সো এটা কিন্তু পসিবল না। এখন এইরকম সেম মানে অনেক মনোটোনাস যে কাজগুলা, রিপিটেটিভ যে কাজগুলা, এই কাজগুলা একদম সিম্পলি একটা জাস্ট অ্যাপ্লিকেশনের থ্রুতে করে ফেলা, যেখানে হচ্ছে খুবই মানে কম সাপোর্ট লাগবে, হিউম্যান সুপারভিশন লাগবে খুব কম। এটাই হচ্ছে আলটিমেটলি এআই। এআই বলতে এটাই অর্থাৎ যে আমরা আমাদের খুব বড় একটা কোন একটা কাজকে যখন আমরা অটোমেটেড ওয়েতে করে ফেলতে পারি, ঠিক আছে? এটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে অনেক মিম টিম আছে, ওগুলো তোমরা প্রায় দেখবা যে আমি আই এম অপোজিট অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অর্থাৎ ন্যাচারাল স্টুপিডিটি, ঠিক আছে? এই টাইপ কিছু মিম টিম আছে, এগুলো আমি প্রায় দেখা যায় আমার ইনস্টাগ্রামে, এগুলোই আসে বেশি। তো এগুলো দেখে খুব মজা লাগে, জিনিসগুলো এগুলো থেকে অনেক কিছু মানে রিলেট করা যায়, ঠিক আছে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যাকচুয়ালি কেন ইউজ করা হচ্ছে বা কেন এত হাইপটা এখনকার সময়, মানে তুমি যদি গুগলে সার্চ দাও যে টপ 10টা শব্দ যেটা বেশি ইউজ হচ্ছে, তার মধ্যে 5-এর মধ্যে মনে হয় এআই থাকবে। সবাই খালি এআই এআই নিয়ে কনসার্ন, এআই চাকরি নিয়ে নিচ্ছে, এআই এই করে ফেলতেছে, সেই করে ফেলতেছে, সব অটোমেট করে ফেলতেছে, নতুন এআই টুল বের হচ্ছে। সো আমাদের এআই অ্যাকচুয়ালি কনসেপ্টটা কিন্তু খুব সিম্পল। এটা মানুষের রিপিটেটিভ বা মনোটোনাস একটা টাস্ককে যেটা অটোমেট করে ফেলে, যেটাতে আমাদের হিউম্যান সুপারভিশন লাগে না বললেই চলে। আর এই কাজটা এআই এর থ্রুতে করে ফেলা যায় খুব ইজিলি, মানে উইদিন মিলি সেকেন্ড বা ন্যানো সেকেন্ড লেভেলে। এখন এরকম আর কি কি এআই এর স্কোপ আছে? একটা হচ্ছে গাড়ির স্পিড চেক বললাম, তারপর ব্যাংকের সিকিউরিটি, কেউ ডাকাতি করতে আসলো কিনা, তারপর হচ্ছে ব্যাংকের কাস্টমারদের কোনো একটা কাজ, যে কাজটা আগে মানুষ লাগতো, এই কাজটা এখন কোন একটা এআই এর থ্রুতে যদি করে ফেলা যায়, মানে কোন একটা বট বানায় রাখলো, সে হচ্ছে সবকিছু এরকম অটোমেট করে কাজগুলো করে ফেললো। এটাও অনেক ইমপ্লিমেন্ট হচ্ছে এখন দেশে। অনেকগুলো প্রাইভেট সেক্টরের ব্যাংক আছে, তারা আস্তে আস্তে এআই এনেবলড মানে চ্যাট সিস্টেম অথবা হচ্ছে কাস্টমার সাপোর্ট সিস্টেম তারা এরকম বের করতেছে। তারপর সেলফ ড্রাইভিং কার, এটা একটা বড় সড়ো সলিউশন হতে পারে। এখন অনেক মারা যাচ্ছে, অনেক স্টুডেন্ট মারা যাচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে রাস্তা পার হতে গিয়ে। খুবই প্যাথেটিক লাগে জিনিসগুলো। সোশ্যাল মিডিয়ায় ঢুকতে ইচ্ছা করে না, ঢুকলেই দেখি যে এই নিউজ, এক হচ্ছে রেপের নিউজ আর আরেকটা হচ্ছে এরকম আর কি অ্যাক্সিডেন্টের নিউজ। তো অ্যাক্সিডেন্টের যে পার্টটা, এটাকে সলভ করা যায় যদি আমরা সেলফ ড্রাইভিং কার নিয়ে কাজ টাজ করি। এবং ইউএসএ তে এখন প্রায় 75% গাড়ি আস্তে আস্তে ওরা ম্যানুয়াল আর চলতেছে না, তারা সেলফ ড্রাইভিং কারে চলে যাচ্ছে এবং তাদের অ্যাক্সিডেন্টও ওইভাবে আর কি এক্সপোনেনশিয়ালি অনেক কমে গেছে। তো এটা একটা বড় সড়ো সলিউশন হতে পারে আমাদের দেশের যে ট্রাফিক সিস্টেম, এটা ঠিক করা। আবার জ্যাম ট্যাম খোলার দিনে দেখা যায় অনেক জ্যাম হয়ে যায়, যেখানে মানে একদম স্ট্রেট রাস্তা, এয়ারপোর্টের রাস্তা মনে করো, এই জায়গায় জ্যাম হওয়ারই কথা না, কিন্তু এই জায়গায় দেখা যায় মানুষ 6-7 ঘন্টা জ্যামে বসে থাকে, মিটিং লেট হয়ে যায়, অফিসিয়াল কাজটা আমাদের অনেক দেরি হয়ে যায়। সো এই যে সেলফ ড্রাইভিং কার থাকলে এই ধরনের জিনিসগুলো হবে না। অনেক সময় দেখা যায় বিভিন্ন বাস, তারা হচ্ছে এরকম তেরা করে গাড়ি করে রাইখা দেয়, ঠিক আছে? এই জায়গাগুলো যদি চেক দেওয়া যায়, স্পিড চেক দিয়ে, বা হচ্ছে কোনো জায়গায় গাড়ি দাঁড়ায় আছে কিনা, জ্যাম হচ্ছে কিনা, কোনো জায়গায় ট্রাফিক কন্ট্রোল মানে ঠিক মতো হচ্ছে কিনা, তারপর সেলফ ড্রাইভিং কার যদি ইন্ট্রোডিউস করা যায়, ট্রাফিক সিস্টেমটা একদম খুব মানে ম্যাসিভ আপগ্রেড করবে। তখন এই যে বিভিন্ন ধরনের টাইম যে এখানে কিল হচ্ছে বা অ্যাক্সিডেন্ট হচ্ছে, এগুলো থেকে অনেক কিছু থেকে বাঁচা যাবে। তারপর আরেকটা মজার জিনিস, আমরা ওই যে কুই মিল গায়ের সেকেন্ড সিকুয়েল কোনটা, ক্রিসে যেরকম দেখায় না যে ঋত্বিক ফিউচার দেখতে পারে একটা মেশিন বের করে, এমআইটি স্টুডেন্টরা এইটা নিয়ে এখন রিসার্চ করতেছে যে কিভাবে তারা ফিউচার দেখতে পারবে। এটা কিন্তু এআই বা ডিপ লার্নিং এর থ্রুতেই, ঠিক আছে? এটা একটা বড় সড়ো স্কোপ। তারপর হচ্ছে ডিপ ওশেন, অর্থাৎ পানির নিচে, সাগর মহাসাগরের নিচে এখনো অনেক রিসোর্সেস আছে যেগুলো এখন আনডিসকভার। তো ওইগুলা তো ম্যানুয়ালি গিয়ে গিয়ে সেই 10,000-20,000 ফুট নিচে গিয়ে পসিবল না অ্যাকচুয়ালি। কিন্তু এগুলো এআই টেকনিক ইউজ করে এগুলো জানা যাচ্ছে এবং ওগুলোর মানে সলিউশন বের করা যাচ্ছে। সো এটাও একটা বড় সড়ো স্কোপ, মানে নেভাল যে সাইটটা, এই সাইটটাতে এখনো অনেক ধরনের রিসোর্সেস নিয়ে গবেষণা হচ্ছে, এটা এআই দিয়ে করা পসিবল। তো আমরা অনেক কথা বললাম এআই এর স্কোপ নিয়ে, ঠিক আছে? এখন আসি যে ভাই আমাদের লাইফ তো খুব ভালোই চলতেছিল, এমএল শিখাইলেন, এমএল এর অনেকগুলো অ্যালগরিদম শিখাইলেন, সবগুলো দিয়ে তো কাজ দেখতেছিলাম, ওরা কি সুন্দর বিভিন্ন ডাটা সেট ক্লাসিফিকেশন করে দিচ্ছে, রিগ্রেশন করে দিতেছে, তারপর প্রবাবিলিটি বের করে দিতেছে। এখন এই যে খালি এই যে ডিপ লার্নিং যে শিখাবেন, এই ঝামেলাটা কেন করতেছেন? ঠিক আছে? সো এই জায়গায় আমি যে একটা ভিডিওতে ডিম আঁকায় আমি জিনিসটা দেখাইছিলাম যে আমাদের কেন
এআই এর পরে এমএল লাগলো, কেন ডিপ লার্নিং লাগলো। তো এই জিনিসটা আবার আজকে একটু রিভিউ করি, ঠিক আছে। সো এমএল কি ছিল? এমএল ছিল এআই এর একটা সাবসেট। এআই যদি মা হয়, এমএল হচ্ছে বাচ্চা, ঠিক আছে। সো এইটা কি করতেছিল যে আমরা নর্মালি যখন প্রোগ্রামিং করি, প্রোগ্রামিং আমরা কি করি, লজিক দিয়ে দিই, এটা হলে এটা করো, ওইটা হলে এটা করো, এটা হলে এটা করো। এই জায়গায় এআই এর ক্ষেত্রে মানে এমএল এর ক্ষেত্রে এই জিনিসটা এতটা একদম হার্ড কোড করে দেওয়া লাগে না। হার্ড কোড কথাটার সাথে তোমরা পরিচিত, ঠিক আছে। তোমাকে ধরো আউটপুট দেখাইতে বলা হলো আই লাভ মাই কান্ট্রি বাংলাদেশ 100 বার দেখাইতে। এখন তুমি কি করলা, 100 বারই তুমি লেখলা, ঠিক আছে। এটা হচ্ছে হার্ড কোড। 100 বার তুমি প্রিন্ট আই লাভ মাই বাংলাদেশ, আই লাভ মাই বাংলাদেশ এরকম করে 100 বার লিখলে, এটা হচ্ছে হার্ড কোড। এমএল এর সুবিধা কি, এমএল এরকম হার্ড কোড করা লাগে না, ঠিক আছে। এমএল এ অনেক কিছুই এরকম অটোমেটেড ওয়েতে করে ফেলা যায়। যেমন আমরা একটা আইরিশ ডাটা সেটের একটা এক্সাম্পল দেখেছিলাম, সেখানে কি সেপাল উইথ সেপাল লেন্থ, পেটাল উইথ পেটাল লেন্থ, চারটা ফিচার বা ইনপুটের ভেরিয়েশন দেখে আমাকে লেভেল বা আউটপুট বলে দিচ্ছিল যে এটা কি ভার্জিনিকা নাকি এটা হচ্ছে সেটোসা অথবা আরেকটা জানি কি না, মানে তিনটা আউটপুটের মধ্যে কোনটা, এখানে জাস্ট ভ্যালু চেঞ্জ করে করে বলে দিতেছিল। এখানে কিন্তু আমরা প্রতিটা ভ্যালুর জন্য এরকম করে হার্ড কোড করে দেইনি। অর্থাৎ এমএল এর ক্ষেত্রে যেটা সুবিধা অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে সলিউশনে কোনো হার্ড কোড করে দেওয়া লাগে না, ঠিক আছে। তারা একটা ফিচার প্যাটার্ন দেখে, ওইটা দেখে তারা অ্যানালাইসিস করে, ট্রেনিং ডাটা সেটের উপর বেস করে তারা কি করে ওখান থেকে একটা আউটপুট দেয়। আমরা যখন টেস্টিং এর ডাটা দিই, তো ওরা হচ্ছে ট্রেনিং ডাটা সেটের সাথে মিলাই দেখে যে ওখান থেকে আউটপুট দেয়, ঠিক আছে। ট্রেনিং ডাটা সেট থেকে তারা শিখে আর টেস্টিং এর ক্ষেত্রে গিয়ে তারা টেস্ট করে। ওকে, এখন কেন আমাদের ডিপ লার্নিং লাগবে? ডিপ লার্নিং লাগবে এই যে ফিচার এক্সট্রাকশন যে জিনিসটা, ঠিক আছে, ট্রেডিশনাল মডেলগুলোর ক্ষেত্রে এগুলোতে আমাদের কি হইতেছে, হিউম্যান সুপারভিশন লাগতেছে। আমাদের কি করা লাগতেছে, ট্রেনিং, টেস্টিং, ভ্যালিডেশন তিন ভাগে ভাগ করা লাগতেছে, ওভারফিটিং, আন্ডারফিটিং অনেক কিছু চেক করা লাগতেছে এই যে প্যাটার্নটা বের করার জন্য, ঠিক আছে। এই জিনিসটা ট্রেডিশনাল মডেলগুলোর ক্ষেত্রে খুব বড় একটা প্রবলেম, যে এখানে হিউম্যান সুপারভিশন লাগে এবং এই কারণে অ্যাকুরেসি ড্রপ করে, একদম 100% অ্যাকুরেসি থাকে না। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে যখন খুব কমপ্লেক্স কেস হয়ে যায়, অর্থাৎ 1 সেকেন্ডের মধ্যে যদি আমার অনেকগুলো ডাটা আসে, সেই ক্ষেত্রে কি হয়, সেই ক্ষেত্রে যেটা হয়, সেই ক্ষেত্রে হচ্ছে অবজেক্ট ডিটেকশন বা হ্যান্ড রাইটিং ডিটেকশনের মতো যে সূক্ষ্ম কাজগুলো, এই কাজগুলোতে অনেক প্রবলেম হয়ে যায়। এই কাজগুলো মানে এগুলো তখন আইডেন্টিফাই করা অনেক প্যারা হয়ে যায়, যেটা সলভ করতে পারে হচ্ছে ডিপ লার্নিং। ডিপ লার্নিং এর একটা মজার বিষয় হচ্ছে ডিপ লার্নিং কি করে, এই যে ফিচার এক্সট্রাকশনটা নিজেরাই করতে পারে। প্যাটার্ন ফাইন্ড আউট করা, গ্রুপিং করা, যাই হোক যেটাই হোক, এটা তারা নিজেরাই করতে পারে। রিকোয়ার্স লিটল গাইডেন্স ফ্রম প্রোগ্রামার। একদমই যে লাগবে না তা না, একদমই যদি না লাগে তা তো মানুষই হয়ে গেল, ঠিক আছে। তখন দেখা যাবে সে করবে কি, মানুষরে একদম মানে মানুষেরই কোনো দরকার নেই, সে বলবে আমরা এই দুনিয়া চালাবো। কিন্তু মানুষ হচ্ছে আশরাফুল মাকলুকাত, অর্থাৎ সকল সৃষ্টির সেরা জীব। তো মানুষের রিপ্লেস করতে পারবে না, তার মানুষের হিউম্যান প্রোগ্রামারদের হেল্প লাগবে, কিন্তু খুবই অল্প হেল্প লাগবে। এই অল্প হেল্প দিয়ে সে কি করতে পারবে, ফিচার এক্সট্রাকশনের কাজটা করতে পারবে, যেটা হচ্ছে এমএল এর প্রবলেম ছিল। আর আরেকটা জিনিস, সেটা হচ্ছে ডাইমেনশনাল রিডাকশন প্রবলেমটাকে সলভ করে। এটা আমরা আস্তে আস্তে আসবো এই জিনিসটায়, ঠিক আছে। যদি আমরা অনেক বড় ইনপুট নিয়ে কাজ করি, তখন একটা প্রবলেম হয়, এই প্রবলেমটা ওরা এটা সলভ করতে পারে। এখন আসি ডিপ লার্নিং এর মানে ফাংশনের উপর, কেন আসলো কনসেপ্টটা, কেন আসলো ডিপ লার্নিং এর। আস্তে আস্তে আমরা ডিপে ঢুকবো, বাট তার আগে জানি অ্যাকচুয়ালি ডিপ লার্নিংটা কেন আসলো। সো ডিপ লার্নিং এর মধ্যে যে বেসিক মেকানিজমটা, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে ডিপ লার্নিংটা কাজ করে, ঠিক আছে। ডিপ লার্নিং ইমপ্লিমেন্ট করা হয় নিউরাল নেটওয়ার্কের উপর বেস করে। তো জিনিসটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে। এইখানে হালকা পাতলা বায়োলজি জিনিসপত্র আছে, ঠিক আছে। তোমরা এখন বলবা যে ভাই আপনি তো পাইথন শিখাইতে নিয়ে আসলেন, তারপর এমএল শিখালেন, এখন দেখি যে বায়োলজি মধ্যে ঢুকাই দিয়েছেন। তো এগুলো যদি পারতাম তাহলে তো মেডিকেলে পড়তাম, ইঞ্জিনিয়ারিং আসতাম না, বা এইসবে আসতাম না। এখন ডিপ লার্নিং এর যে মানে চিন্তা ভাবনা, সায়েন্টিস্টরা যেভাবে চিন্তা করছে, তারা চাইছে কি ডিপ লার্নিংটা পুরোপুরি মানুষের যে হিউম্যান ব্রেইন আছে, মানুষের ব্রেইনের মতো কাজ করবে। মানুষের ব্রেইনে কি থাকে, মানুষের ব্রেইনে নিউরন। নিউরন হচ্ছে এক একটা সিঙ্গুলার ইউনিট, ঠিক আছে। এক একটা নিউরন একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে এই যে ইম্পালস গুলা, স্টিমুলি গুলা পাস করে আমাদের ব্রেনের মধ্যে। সো একটা নিউরন দেখতে এমন হয়, এটা হচ্ছে নিউরনের সেল বডি, মাঝখানে যে গোল যেটা, সেটা হচ্ছে কি নিউক্লিয়াস। তারপর এই যে যেগুলো দিয়ে ডেনড্রাইট গুলোকে রিসিভ করে, এগুলো হচ্ছে ডেনড্রাইট রিসিভার, ঠিক আছে, এই যে গাছের শিকড়ের মতো। তারপর এই জায়গায় যেটা, এখানে কি থাকে, নোড অফ রেনভিয়ার। আমি অত মানে জাস্ট বলতেছি, এগুলোর সাথে আমাদের যে একদম মানে ইন ডিটেলস সব জানতে হবে নিউরনের তা না, আমি জাস্ট এটার সাথে কিভাবে আমাদের যে ডিপ লার্নিং এর মেকানিজম দুইটা কিভাবে মিলে, এই জিনিসটা বোঝানোর জন্য আমি এই ছবিটা আঁকাইছি আর কি, ঠিক আছে। এটা থেকে ভয় পাওয়ার কোনো কিছু নাই। তোমাকে কখনো এরকম ধরনের ছবি আঁকতে আমিও দিব না, কোনো ডিপ লার্নিং মডেলে কখনো ছবি আঁকানো লাগবে না তোমার। এটা জাস্ট আমাদের বোঝার জন্য যে কিভাবে আসলো, এটার ব্যাকগ্রাউন্ডটা কি, প্রেক্ষাপটটা কি। আর এখানে থাকে হচ্ছে একজন, তো কি হয়, একজন এরকম একটা নিউরন, এই নিউরনটা আরো 1000টা নিউরন, এন সংখ্যক নিউরনের সাথে কানেক্টেড থাকে, এবং তারা কিন্তু একবারে যে এটার সাথে লাগায় আরেকটা নিউরন এসে পড়বে এরকম কিন্তু জিনিসটা না। মাঝখানে একটা গ্যাপ থাকে, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে সিনেপস, ঠিক আছে। খুবই ছোট একটা গ্যাপ থাকে, সামান্য গ্যাপ, মানে প্রতিটা নিউরন একটা একটার সাথে একদম লাগানো থাকে না, হালকা একটু গ্যাপ থাকে। তো এই গ্যাপ যে পার্টটা, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে সিনেপস। ওকে, আচ্ছা, এখন আসি যে এইটা থেকে কিভাবে অনুপ্রাণিত হয়ে, ইন্সপায়ার্ড হয়ে কিভাবে ডিপ লার্নিং এর পার্টটা আসছে। তো ডিপ লার্নিং এর ক্ষেত্রে এই যে আমরা এখানে W1 W2 W3 ডট 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 WN, এটা আমরা জানি এটা হচ্ছে ওয়েট, আর X হচ্ছে ইনপুট। এগুলো আমরা প্রিভিয়াসলি মেশিন লার্নিং এর জিনিসগুলো দেখছি, ঠিক আছে। এই জায়গায় কি হলো, দুইটাকে গুণ করলো, গুণ করে ধরো আমরা এখানে সাম অফ স্কয়ার এরর বের করতেছি, এই ধরনের জিনিস আর কি, ঠিক আছে। একটা এক্সাম্পল এটা ডিপ লার্নিং এর। ওকে, এটা হচ্ছে নিউরাল নেটওয়ার্কের একটা এক্সাম্পল।
নিউরাল নেটওয়ার্কের যে মেথডের উপর ডিপ লার্নিংটা কাজ করে, ঠিক আছে, এই মেথডটাকে বলা হয় হচ্ছে নিউরাল নেটওয়ার্ক। তো এটা হচ্ছে একটা নিউরনের রিসেম্বল করে এই জিনিসটা। তারপর কি করে, এটা ধরো গুণ করলাম, গুণ করে সবগুলো যোগ করে দিলাম এস। এসটা কি করা হয়, ট্রান্সফার ফাংশনের মাধ্যমে পাস করা হয় কোথায়, অ্যাক্টিভেশন ফাংশনে, ঠিক আছে। এখন অ্যাক্টিভেশন ফাংশন জিনিসটা হচ্ছে এখানে নতুন, আমরা যেটা মেশিন লার্নিং এ ছিল না। অ্যাক্টিভেশন ফাংশনটা কি, এটা আমরা পরে আরো পরের ক্লাসে আরো ওইভাবে একদম ইন ডিটেইলসে ঢুকবো, বাট এটা আমি বলি এটা হচ্ছে একটা থ্রেশহোল্ড দেয়, ঠিক আছে। অর্থাৎ আউটপুটের ক্ষেত্রে যদি মনে করো 0.5 এর চেয়ে আমার বেশি আসে, তাহলে খালি ওই আউটপুটগুলো পাস করবো, আর আদারওয়াইজ আমি ওটাকে কি করবো, সাপ্রেস করে দিব, বাট ওটাকে আমি যাইতে দিব না, ঠিক আছে। এই অ্যাক্টিভেশন ফাংশনের ক্ষেত্রে স্টেপ আপ ফাংশন ইউজ হতে পারে, তারপরে হচ্ছে সিগময়েড ফাংশন ইউজ হতে পারে, এবং আরো অনেক ধরনের ফাংশন ইউজ হতে পারে। সো আজকের যে লেকচারটা, এটা হচ্ছে যেহেতু ডিপ লার্নিং 101, তো আমরা ট্রাই করছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স জিনিসটা কি, ওইটা থেকে কিভাবে এমএল আসলো, এমএল এর কি প্রবলেম হলো, ওই প্রবলেমটা কিভাবে ডিপ লার্নিং সলভ করলো, ডিপ লার্নিং অ্যাকচুয়ালি জিনিসটা কি, এটা কোত্থেকে আসলো, এটার কিভাবে কাজ করে, এখানে নতুন কি আছে, এই জিনিসগুলো নিয়ে হালকা পাতলা আলোচনা করার। তো নেক্সট ভিডিওতে আমরা একদম ডিপ লার্নিং এর ভিতরে ঢুকবো এবং আস্তে আস্তে জিনিসটা দেখবো যে ডিপ লার্নিং কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয়। পরবর্তীতে আমরা যাতে টেনসরফ্লো, পাইটর্চ এই ধরনের ফ্রেমওয়ার্ক ইউজ করে আমরা আমাদের রিসার্চের মধ্যে ঢুকে পড়তে পারি, এই জিনিসটাই হচ্ছে আমাদের মেইন টার্গেট। সো আজকের ভিডিও আশা করি তোমরা এনজয় করছো, বুঝতে পারছো। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।